আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল। তার নাম হলো লর্ড অব দ্য ফ্লাইজ। লর্ড অব দ্য ফ্লাইজ, রিটেন বাই উইলিয়াম গোল্ডিং। তাহলে বন্ধুরা, শুরু করছি। আজকে আমাদের একটি আলোচনার বিষয় নভেল লর্ড অব দ্য ফ্লাইজ। বলা হলো লর্ড অব দ্য ফ্লাইজ লিখেছেন উইলিয়াম গোল্ডিং। তিনি ছিলেন একজন ব্রিটিশ নভেলিস্ট, প্লেরাইট অ্যান্ড এ পোয়েট। আর তিনি এই ইংলিশ লিটারেচারে একটা বিশেষ ফিগার ছিলেন, মেজর ফিগার, ডিউ টু স্টাডি অফ হিউম্যান নেচার অ্যান্ড মরালিটি। তার এই ফার্স্ট অ্যান্ড গ্রেটেস্ট সাকসেস এসেছিল তার এই নভেল লর্ড অব দ্য ফ্লাইজ থেকেই। যাই হোক, এই উইলিয়াম গোল্ডিং তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের ক্ষেত্রে। তার যে রাইটিং স্টাইল, তিনি তার মধ্যে দেখিয়েছেন সিম্বলিজম, এবং সিম্বলিজমকে তিনি ব্লেন্ডিং করেছেন, মিশ্রণ করেছেন ফেবল, এলিগরি, অ্যাডভেঞ্চার, এইসব বিষয় নিয়ে। তার এই লর্ড অফ ফ্লাইজ, এই নভেলটি একটা ক্লাসিক নভেল বলা হয়, এবং এখানে দেখানো হয়েছে এ গ্রুপ অফ ব্রিটিশ স্কুল বয়েজ ল্যান্ডেড অন অ্যান আনইনহেবিটেড আইল্যান্ড। ব্রিটিশ স্কুল বয়, তারা কোনো এক নির্জন দ্বীপ, যেখানে তো লোক বসতি নেই, এমন একটা জায়গায় পড়েছিল, অর্থাৎ ল্যান্ডেড করেছিল। কিভাবে ল্যান্ডেড করলো, কিভাবে সেখানে গেল ছেলেগুলো। এই যে গ্রুপ অফ দ্য বয়েজ, তাদেরকে ইভাকিউটেড, অর্থাৎ খালি করা হয়েছিল ফ্রম ব্রিটেন থেকে এই ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? বিকজ অফ নিউক্লিয়ার ওয়ার গোয়িং অন। তখন একটা নিউক্লিয়ার ওয়ার চলছিল। যাই হোক, একটা এয়ারপ্লেন এলো, তাকে ভরে নেওয়া হলো এই স্কুল বয়েজদের। এই এয়ারপ্লেনটা কি হলো, ক্র্যাশ করলো ওই আননোন আইল্যান্ডে। তো যাই হোক, এই ছেলেরা ট্র্যাপড হয়ে গেল ওই দ্বীপে, এবং দে টুক অ্যাটেম্পট, ওই ছেলেদের মধ্যেই কেউ কেউ, টু গভর্ন দেমসেলফ, নিজেদেরকেই, অর্থাৎ কিভাবে চলবে, কিভাবে শেল্টার তৈরি করবে, এরকম ব্যবস্থা করলো, বা কিভাবে চলবে তারা। কারণ সেখানে তো ওখানকার বাসিন্দাও ছিল না, বা তাদের সাথে বয়স্ক অ্যাডাল্ট কেউ ছিল না। যাই হোক, এবার কি হলো, রেলফ নামে যে ছেলেটি, 12 বছরের ছেলেটি, কি হলো, তাকে লিডার করা হলো, ইলেক্টেড অ্যাজ এ লিডার অব দ্য বয়েজ। বেশ ভালো কথা। অর্থাৎ ওই ডেজার্টেড আইল্যান্ডে এখন লিডার হিসাবে কাজ করবে, ছেলেদের লিডার হিসাবে কাজ করবে, দলনেতা হিসাবে কাজ করবে রেলফ। এবার রেলফ চেষ্টা করতে সব সময় যে এই ছেলেদেরকে নিয়ে একদম
মিনি একটা সিভিলাইজেশন তৈরি করবে, একটা সোসাইটি তৈরি করবে, আনটিল দে উড বি রেস্কিউড ফ্রম দেয়ার, যতদিন না পর্যন্ত ওখান থেকে তারা রেস্কিউ করতে পারবে বা তাদেরকে কেউ নিয়ে যাবে, ততদিন পর্যন্ত একটা সোসাইটির মতন তৈরি করবে এই রেলভ। তাহলে এই রেলভ হলো কি রিপ্রেজেন্টেড করছে? এ সিভিলাইজড ওয়ান। যাই হোক, এই রেলভ ভেরি সোশ্যাল, সামাজিক ছেলে, সে অ্যাক্টিভ, কি করতে চাইছে? মিনি সোসাইটি অন দ্য আইল্যান্ড। এটা কিন্তু একটা মূল বিষয়। এবার দেখা যাবে অপরপক্ষে জ্যাক নামে যে ছেলেটি, সমবয়সী তারা, অ্যান্টাগনিস্ট, এই জ্যাক সেও লিডার হতে চায়, কিন্তু এই জ্যাককে হান্টার গ্রুপ অফ দ্য বয়েজ তার লিডার করে দেওয়া হলো। রেলভ কি বললো? তুমি হান্টার গ্রুপের লিডার, অর্থাৎ খাবার বা খাবার হিসাবে কোনো অ্যানিমেল সেটাকে ধরে নিয়ে আসতে হবে। যাই হোক, কিন্তু এই জ্যাক কিন্তু ওয়ান্টেড টু ক্যাপচার দ্য টোটাল পাওয়ার। সবসময় জ্যাকের ইচ্ছা যে না, সে রেলভের উপরে যাবে, অর্থাৎ সমস্ত কর্তৃত্বটা পেয়ে যাবে জ্যাক। যাই হোক, এদিকে তো রেলভ সে চিফ লিডারশিপ তো পেয়েছে। যাই হোক, আর এই জন্যই জ্যাক আর এই রেলভের সাথে দ্বন্দ্ব। এই জ্যাক একটা ওয়াইল্ড, একটা বুনো মেন্টালিটির, বারবারিক, ক্রুয়েল এরকম ছেলে সে। অর্থাৎ কি না, এই জ্যাক ওয়াজ অপোজিট টু রেলভ, একদম রেলভের বিপরীত। বেসিক্যালি যে বিষয়টা হলো, জ্যাক রিপ্রেজেন্ট করছে কিসের? দি ক্যারেক্টার অফ সেভেজারি, বর্বরতার, উগ্র, এরকম একটা ছেলে হলো জ্যাক। যাই হোক, এখানে সিমন নামে এক ছেলে ছিল, সে যথেষ্ট সেন্সিটিভ, কাইন্ড হার্টেড। এইসব ছেলেদের মধ্যে তার একটা ইচ্ছা ছিল সবসময় ভালো কাজ করবে এবং একটা মিনি কমিউনিটি যেটা তৈরি হবে তাতে হেল্প করবে। যাই হোক, এখানে সে যথেষ্ট বিনম্র, সিভিলাইজড, কার মতো? রেলভের মতো, বা পিজি বা পিগির মতো। কেউ বলে পিগি, কেউ উচ্চারণ করে পিজি। যাই হোক, এই রেলভ এবং পিগির মতন এই সিমন সে ভালো ছেলে। যাই হোক, এবার দেখা যাবে যে পিগি বা পিজি তার সায়েন্টিফিক বিষয় তো ভালোই লাগে, তবে রেশনাল সে, মানবিক ছেলে। আচ্ছা, এবার তাছাড়াও এখানে রজার রয়েছে, একটু নিষ্ঠুর প্রকৃতির। স্যাম অ্যান্ড এরিক রয়েছে, যমজ, তারা যমজ ভাই, তারা আবার রেলভের সাথে বেশি রিলেটেড। যাই হোক, এইভাবেই ছেলেদের যে, অর্থাৎ এখানে যে এই স্যাম অ্যান্ড এরিক, তাদের যে গ্রুপটা, আবার তাদেরকে বলা হয় বিগ গানস। যাই হোক, নভেলের শেষে আমরা অবশ্য দেখব অধিকাংশ ছেলেই কিন্তু ভিক্টিমাইজ হয়েছিল এই জ্যাক ছেলেটির দ্বারা। জ্যাকের পাওয়ার এবং তার যে একটা ইভিল থট ছিল, মন্দ বিষয় ছিল, সেই বিষয়ে অধিকাংশ ছেলেই কিন্তু রেলভ যে লিডার আর কি ছেলেদের, তার থেকে এই জ্যাকের দিকে চলে যায়। অর্থাৎ একদিকে রেলভ বর্তমান দলনেতা, আর অপরদিকে জ্যাক।
জ্যাক তার চিন্তা ভাবনায় মাঝে মাঝেই দেখা গেছে যে রেলফকে দলনেতাকে পরাজিত করে। এইভাবেই চলছে বিষয়টা। যাই হোক, রেলফ একদিন দাবি করছে যে তার বাবা হলো একজন কমান্ডার ইন চিফ নেভির আর কি, সে হয়তো তাদেরকে ছেলেদেরকে এই দ্বীপ থেকে রক্ষা করে নিয়ে যাবে। এবার পিজি তখন অস্বীকার করছে যে না, অ্যাটমিক বোম্বিং আর কি চলছে। এই অবস্থায় রেলফের বাবা, তার পক্ষে সম্ভব হবে না যে এই ছেলেরা অর্থাৎ আমরা বলছে, পিগি বলছে যে আইডেন্টিফাই তিনি করতে পারবে না আমাদের লোকেশনটাকে, আর আমাদেরকে এখানেই থাকতে হবে, মরে যেতে হবে। এখান থেকে আমরা ছুট পাবো না, মুক্তি পাবো না, ছাড়া পাবো না। এইরকম ডিসকাশন তো তাদের মধ্যে চলছে। এখন এমন সময় জ্যাক এসে এই পিগি একটু মোটাসোটা ছিল, তাই তাকে বিভিন্নভাবে তিরস্কার করছে। আর জ্যাক চ্যালেঞ্জ করছে রেলফকে যে সে নিজে চিফ হবে। এরকম দ্বন্দ্ব রয়েছে। যাই হোক, রেলফ তখন বলল তোমাকে একটা লিডারশিপ দিচ্ছি, অর্থাৎ হান্টার গ্রুপ, খাবার ইত্যাদি, জন্তু জানোয়ার ইত্যাদি জোগাড় করে নিয়ে আসো, খেতে তো হবে। তার লিডার তুমি। কে? জ্যাক। যাই হোক, এভাবেই তারা ছেলেরা একটা দল ম্যানেজ করতে চেষ্টা করলো যে তাদের খাবার হিসাবে অ্যানিম্যাল ইত্যাদি তারা হান্ট করলো, শিকার করলো। ওয়াইল্ড পিগ, একটা শুকর ছানা। যাই হোক, তবে এখানে কিন্তু দেয়ার ওয়াজ এ পাওয়ার স্ট্রাগল তা ছিল বিটুইন জ্যাক অ্যান্ড রেলফ, এটা চলছিল। যাই হোক, জ্যাক সবসময় আচরণ করত যে কিভাবে পরাস্ত করা যায় রেলফকে, এবং অন্য ছেলেদেরকে কিভাবে আলাদা করে দেওয়া যায়। অর্থাৎ রেলফ যেখানে একটা কমিউনিটি তৈরি করতে চাইছে, সে একটা আশ্রয় শেল্টার তৈরি করতে চাইছে, তা রেলফ চাইছে নিয়ম নীতিগুলো তাদের, অর্থাৎ ইংরেজদের নিয়ম কানুন সেটা সেখানে চলবে, এরকম একটা সোসাইটি তৈরি করতে চাচ্ছে। কিন্তু তার বিরোধিতায় রয়েছে কে? এই জ্যাক। দ্বিতীয়ত আমরা দেখব যে এই ছেলেরা চেষ্টা করছে যে তারা কি করে নিজেদেরকে রক্ষা করা যায়, এরকম একটা প্রয়াস করছে এই দ্বীপের মধ্যে। যাই হোক, প্রথম একটা মিটিং হলো ছেলেদের। তখন হঠাৎ করে একটা ছেলে বলছে যে সে একটা বিস্ট দেখেছে, বিস্টাই জানোয়ার দেখেছে, ওই জঙ্গল থেকে আসছে, এইভাবে দেখছে। তখন রেল বলল যে না, তা নয়, এটা তোমার একটা নাইটমার, দুঃস্বপ্ন, তুমি ভুল দেখেছ, এরকম মরিচিকার মতন। তখন রেল বলল যে যাও, একটা কাজ করো, তোমরা সবাই মিলে ওখানে একটা সিগন্যাল ফায়ার, আগুন ধরিয়ে দাও। ওই যে উঁচু জায়গা, পাহাড়ের মতো জায়গাটা, ওখানে আগুন ধরিয়ে দাও বা আগুনের ব্যবস্থা করো, অগ্নিকুণ্ড তৈরি করো, ধোঁয়া স্বাভাবিকভাবে বেরোবে। আর তাতে কি হবে, দূর থেকে যে পাসিং যে শিপ, জাহাজ যাবে, তারা ওই ধোঁয়া লক্ষ্য করবে এবং তারা আমাদেরকে হেল্প করবে বা আমাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যেতে পারবে। তখন কি করালো, পিগির যে গ্লাস ছিল সেই গ্লাস নিয়ে আগুন ধরালো। হঠাৎ করে দেখা গেল যে তারা একটা জঙ্গলের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। অর্থাৎ অগ্নিকুণ্ড তৈরি করার কথা ছিল, সেটাও প্রয়াস করলো, কিন্তু জঙ্গলের মধ্যেও একটা অংশে আগুন ধরে গেছে। যাই হোক, এবার ওই যে ছেলেটি বলছিল যে সে বিস্ট দেখেছে, কিন্তু সেই বিস্টে আর পশুটা, সেটাকে আর দেখা যাচ্ছে না।
অর্থাৎ কি না, এটা কি মরীচিকা নাকি কোনো রহস্য, এরকমই মনে হলো। যাই হোক, ফিউ বয়েজ থট, তাদের মধ্যে কেউ কেউ চিন্তা করলো যে এটা একটা মিস্টিরিয়াস ম্যাটার, একটা রহস্যমূলক বিষয়। দেখা গেল একটা পশু আসছে অথচ আবার নেই, একেবারে ইনভিজিবল হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, এরকম চিন্তা করছে, কথা বলছে একে অপরের সঙ্গে। এবার জ্যাক, সে তো যথেষ্ট ব্যস্ত হান্টিং করার জন্য। সিমন যে ছেলেটি, সে ইচ্ছা মতো নিজের মতন ফরেস্টের এদিক সেদিক ঘুরছে, দ্বীপের মধ্যে যে ফরেস্টটা সেদিক ঘুরছে। এবার রেলফ আর জ্যাকের মধ্যে দ্বন্দ্ব তো প্রত্যেক কথায় লেগেই যায়। যাই হোক, এবার কি হলো, ছেলেদের মধ্যে তারা একত্রিত হয়ে দে কিল দ্য ফার্স্ট পিগ, একটা শূকর ছানাকে ধরতে পারলো, মারতে পারলো। কিন্তু শূকর ছানাটাকে ধরতে গিয়ে তারা এতটাই ব্যস্ত ছিল এদিকে যে একটা জাহাজ চলে গেল খানিকটা দূর দিয়ে, তারা কিন্তু কোনো কেয়ার করলো না। ওই যে তারা সিগন্যাল ফায়ার যেটা অগ্নিকুণ্ড করেছিল, ফলে কি হলো, রেল ব্যান্ড জ্যাকের সাথে আবার শুরু হয়ে গেল বিটার আর্গুমেন্ট, আবার ঝগড়া তর্ক শুরু হয়ে গেল। এবার রেল রিকোয়েস্টেড, সে সমস্ত ছেলেদেরকে অনুরোধ করলো যে সে শেল্টার তৈরি করছে, ঘর তৈরি করছে, তাদের তো থাকতে হবে, তো আমাকে একটু হেল্প করো। কিন্তু দেখা গেল যে সেই নিয়ে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হলো, কেউ হেল্প করতে চাচ্ছে, কেউ করছে না। আর এর পেছনে হলো জ্যাক। জ্যাক কোনোভাবে অন্য ছেলেদেরকে রেলওয়ের কাজ করতে দেয় না। যাই হোক, এইভাবে যেটা হলো, ছেলেরা বিভিন্নভাবে তো ব্যস্ত হয়ে থাকলো, আর তারা বিশেষ করে ওই হান্টিং পিগ ওই নিয়েই বেশি ব্যস্ত থাকলো আর কি। সেই রাত্রে একটা এয়ারপ্লেন ল্যান্ডেড হলো খানিকটা দূরে। ওই সিগন্যাল ফায়ার দেখেই বুঝি মনে হলো এরকম, কিন্তু দেখা গেল যে দেয়ার ওয়াজ এ ডেড প্যারাশুটিস্ট। প্যারাশুটে একটা মৃত ব্যক্তি পড়েছে ওখান থেকে, ওই এয়ারপ্লেন থেকে। যাই হোক, এবার ছেলেরা তো সবাই উৎসুক সেটাকে দেখবে, কিন্তু তারা অনেকেই বলল যে এটা একটা বিস্ট, এটা একটা পশু পড়েছে ওখান থেকে। এবার রেলফ অ্যান্ড জ্যাক দুজনে এগিয়ে গেল যে ওটা পশু কিনা। যাই হোক, তারা বিশেষভাবে লক্ষ্য করলো ওই প্যারাশুটের মোড়ানো যে লোকটিকে বলা হলো আর কি। কিন্তু তাদের মধ্যে একটা ডাউট হলো যে এটা মনে হয় কোনো পশুই হবে, মানুষ নয়। অর্থাৎ এইরকমভাবে একজন ডেড পার্সন কাপড় চোপড় ইত্যাদি প্যারাশুট দিয়ে এরকম পড়ে আছে ওখানে। যাই হোক, পরের দিন সকালে জ্যাক আবার চ্যালেঞ্জ করে বসলো রেলওয়ের লিডারশিপকে, আমি তোকে মানি না। যাই হোক, এবার জ্যাক কী করলো, গ্রুপ থেকে বেরিয়ে গেল অ্যান্ড ফর্মড এ সেপারেট গ্রুপ, নতুন একটা গ্রুপ তৈরি করলো ওই ছেলেদের মধ্যে থেকে ভাগ করে। লক্ষ্য করা গেল মোস্ট অফ দ্য বয়েজ জয়েন্ট, অধিকাংশ ছেলেরাই জ্যাকের গ্রুপে চলে গেল। আচ্ছা, জ্যাকের যারা ফলোয়ার তারা কি করলো, তাদের মুখ শরীর কালো কালি দিয়ে একদম পেইন্টেড করে নিল এবং তারা ওইভাবে পিগ কিল্ড এ পিগ, আর একটা পিগ, একটা শূকরের ছানা, তাকে মারলো। যাই হোক, এইভাবে ব্যস্ত থাকে
হান্টিংয়ে জ্যাক এবং ওই ছেলেরা। কিন্তু ছেলেরা ভাবছে যে পিগটা মেরে নিয়ে আসছে আর কি। দে হ্যাং দ্য হেড, ওই পিগের মাথাটা কেটে ঝুলিয়ে দিল। কেন? অ্যাজ অ্যান অফারিং টু অ্যান ইমাজিনারি বিগ বিস্ট। যে আমরা এটা একটা শুকর ছানার মাথাটাকে ঝুলিয়ে দিই, তাহলে বড় কোনো প্রাণী আবার এখানে আসবে। আই মিন বড় একটা বিস্ট, জানোয়ার আসবে। তখন সিমন কি করেছে, সে ওই যে মাথাটা ঝুলিয়ে দিয়েছে পিগ, তার পাশ দিয়ে যাচ্ছে এবং কল্পনা করছে যে এটা হলো, ইট ওয়াজ দ্য লর্ড অফ দ্য ফ্লাইস, বড় একটা মাছি, লর্ড অফ দ্য ফ্লাইস, মাছিদের লর্ড। এখানে একটা সিম্বলিক ব্যাপার আছে। যাই হোক, জ্যাককে তখন সবাই ইনভাইট করছিল, এদিকে আয় অগ্নিকুণ্ডের দিকে, এদিকে আয়। অগ্নিকুণ্ড তো সবসময় আগুন সবসময় জ্বালিয়ে রাখা হয়, যাতে ওই দূর থেকে কোনো জাহাজ দেখতে পায় এবং তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। যাই হোক, জ্যাকের এই গ্রুপের যে ছেলেরা, তারা বলল যে এখানে কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে, আয় এইদিকে। কাকে বলছে? সিমনকে। কিন্তু সিমন তখন চলে গেল ওই হিলি এরিয়ার দিকে। কেন? ওই যে প্যারাশুটের মধ্যে যে লোকটা আছে, অর্থাৎ তাকে দেখতে এই সিমনও কিন্তু সাসপেক্ট করলো যে এটা বিস্ট হবে, তো মানুষের মতো নয়। যাই হোক, এবার একটু বেশি করেই ভাবলো আর কি সিমন, হাইপার অ্যাক্টিভ হয়ে গেল সে, এবং সে ভাবলো যে ঠিক আছে, আমি এই বিষয়টা বাকি ছেলেদেরকে, সত্যতা কি, কেউ বলছে বিস্ট, কেউ বলছে ডেড কোনো পার্সন, এটা আমি ক্লিয়ার করে বলে আসি। এরকম একটা বিষয় হলো। এবার কি হলো, কিছু কিছু ছেলে ভাবছে যে দৌড়ে গিয়ে ওটা তো বিস্ট, ওটাকে জানোয়ার, ওটাকে মেরে ফেলি আমরা। এবার সিমন যখন আসছে, তখন তাদের কল্পনা হলো যে সিমন মাইট বি চেঞ্জ, সিমনের মধ্যে একটা চেঞ্জ এসেছে, সিমনে বুঝি পশু হয়ে গেছে। তখন ওই ছেলেরা জ্যাক সহ দে কিল্ড সিমন, সিমনকে হত্যা করলো, মেরে ফেললো। কিন্তু ছেলে মানুষই চিন্তায় সিমনকে মেরে ফেললো। কেন? সিমনের মধ্যে হয়তো কোনো মানে ও পশু হয়ে গেছে, এরকম একটা চিন্তা ছেলেদের মধ্যে এসেছে। এবার জ্যাকের যে গ্রুপ, তারা আবার ওই অগ্নিকুণ্ডে সবসময় আগুনটা সব সময় কন্টিনিউ করার জন্য প্রয়াস করছে। এমন সময় স্যাম, এরিক, আরও যে ছিল রজার, তাদেরকে ক্যাপচার করে এই জ্যাকের গ্রুপের ছেলেরা, এবং তাদেরকে উঁচু জায়গা থেকে নিচে দিকে গড়িয়ে গড়িয়ে ফেলে দেয়। যাই হোক, দে অলসো, তারা এবার মিলে পিগিকে মেরে ফেললো। প্রথম সিমনকে মারলো, এবার পিগিকে মেরে ফেললো। পরের দিন জ্যাকের গ্রুপ তারা রেলফকেও অ্যাটাক করে, কিন্তু রেলফ হি সেভড হিমসেলফ, নিজেকে বাঁচায় অ্যান্ড এসকেপ, পালিয়ে যায়। এইভাবে একটা অস্থির পরিস্থিতি চলছে এই দ্বীপে দুটো গ্রুপের মধ্যে। বিশেষ করে এখন স্ট্রং হয়ে গেছে জ্যাকের গ্রুপ। যাই হোক, এবার ওই তো স্মোক, ধোঁয়া সবসময় চলছে, এটা উপর দিয়ে উঠছে বার্নিং জঙ্গল থেকে। তো হঠাৎ করে লক্ষ্য করা গেল একজন ব্রিটিশ নেভাল শিপ, একটা ব্রিটিশ নেভাল শিপ দেখতে পেয়েছে যে ওখানে ধোঁয়া কেন,
একজন অফিসার, নেভি অফিসার, তিনিও ওই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। আর ছেলেরা তখন কি করছে, ওই নেভি অফিসারের কাছে যায়। এবার অফিসার জিজ্ঞেস করে, তোমরা এখানে খেলছো ইত্যাদি, তোমরা যে খেলা করছো ইন দ্য ক্রুশিয়াল টাইম অফ দ্য ওয়ার, যুদ্ধ চলছে, পরিস্থিতি খারাপ, তোমরা এখানে কোথা থেকে এলে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হলো। হঠাৎ করে রেল কি করলো, স্টার্টেড টু ক্রাই, কান্না শুরু করে দিল। অ্যান্ড দ্য আদার বয়েজ ডিড দ্য সেম, তারাও কান্না শুরু করে দিল। অফিসার তখন একটু স্বাভাবিকভাবেই ফিল্ড আনকমফোর্টেবল, খারাপ লাগলো এবং বাঁচিয়ে দিল, তাদেরকে রেস্কিউ করে নিয়ে গেল। এই ছিল কিন্তু গল্পটা। কিন্তু আমাদের বিশেষ যে লক্ষ্য করতে হবে তিনটি বিষয়। প্রথমত, এই যে টাইটেলটা লর্ড অফ দ্য ফ্লাইস, এটা যথেষ্ট সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। কারণ হলো এখানে একটা ক্রিশ্চিয়ান মাইথোলজি রয়েছে। এখানে লর্ড অফ দ্য ফ্লাইস, এখানে বেলজিবাব, ডেভিল, শয়তান, তার একটা ইঙ্গিত রয়েছে কিন্তু, এবং জ্যাক সেই ক্যারেক্টার। যাই হোক, এই নভেলের মধ্যে যে লর্ড, যেটা এখানে আবার পিগসের যে হেড যেটা কেটে রেখেছিল, এটাকেও বলা হয়েছে। আর পিগসের হেড যখন কাটা হয়েছিল তখন সেখানে প্রচুর মাছি ছিল বডিটাতে নিয়ে, ইত্যাদি নিয়ে একটা ইঙ্গিত ব্যাপার রয়েছে। তো তাহলে এখানে ইনার সেভেজারি, একটা বর্বরতার বিষয় তো রয়েছে ছেলেদের মধ্যেও, অর্থাৎ হিউম্যান বিংসের মধ্যে এরকম বিষয় রয়েছে। আর এখানে যে লর্ড যে ওয়ার্ডটা, এটা স্বাভাবিকভাবেই কিন্তু লর্ড মানে পাওয়ার, এটা তো বোঝাই। আর এখানে যে ফ্লাইজ দ্য লর্ড, এই বিষয়টা নিয়ে এরকম একটা ক্রিশ্চিয়ান ব্যাপারটা রয়েছে। সিম্বল অফ ডিকে, ধ্বংসের একটা প্রতীকী বিষয়ও কিন্তু এখানে রয়েছে। বিবলিক্যাল একটা ট্রেডিশন রয়েছে এখানে, অর্থাৎ বলা হলো যে বেলজিবাবের কথা এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ বেলজিবাব যেভাবে টেম্পটেড করেছে মানুষকে, ঠিক এখানে জ্যাক যেন টেম্পটেড করেছে অন্য ছেলেদের, যদি এটাকে কমিউনিটি ধরা হয়, যে রেল যেটা তৈরি করতে চাইছে। যাই হোক, এইভাবে আমাদের নভেলিস্ট তিনি টাইটেলটাকে কিন্তু একটা অন্য কিছু, ইন্ডিকেটস দ্য ইভিল বিষয়, সেটাকে নির্দেশ করেছেন। সেকেন্ডলি, একটা বিষয় হলো এখানে নির্দেশ রয়েছে, এখানে যে ফায়ার, যে সিগন্যাল ফায়ার, এটা বিভিন্নভাবেই সিম্বলিক। এখানে ফায়ার যে ব্যাপারটা, এখানে সেভেজারি বিষয়টা, বর্বরতার বিষয়টাও রয়েছে, আবার অ্যাজ ওয়েল এজ সিভিলাইজেশনের বিষয়টা রয়েছে। এটা দুইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, এখানে যে বলা হলো যে ফায়ার সিগন্যাল, এটা তো স্বাভাবিকভাবেই, আবার এটা দ্বারা ছেলেরা রেস্কিউ হলো, সে বিষয়টাও এখানে বলা যেতে পারে। আর এখানে হেড অফ দ্য পিগ, ওই শুকর ছানার যে মাথা, এটাও সিম্বলিক বিষয় রয়েছে। থার্ডলি যে বিষয়টা মনে রাখতে হবে, যে এটা ন্যারেটিভ টেকনিক্স, এখানে এলিগোরিক্যাল বিষয় রয়েছে, সিম্বলিজম রয়েছে সেটিংয়ের মধ্যে, থার্ড পারসন ন্যারেশন রয়েছে, এরকম বিষয়গুলো রয়েছে। এলিগোরির বিভিন্ন দিক রয়েছে, অর্থাৎ কিনা এখানে যেন দ্য গার্ডেন অফ ইডেনের ইঙ্গিত রয়েছে, এখানে অ্যাডামের একটা ইঙ্গিত রয়েছে। অর্থাৎ অ্যাডাম, এখানে যে ছেলেরা আছে, সেই ছেলেদের মধ্যে রেল্ফ কিন্তু প্রাথমিকভাবে, অ্যাডাম যেমন প্রাথমিকভাবে ভালো কিছু করছিল, হ্যাঁ, সেই রকমই, অর্থাৎ বিফোর কমিটিং ইভিল, তার আগে অ্যাডামের যে মেন্টালিটি ছিল, এখানে রেলফের যেন তাই ছিল, এরকম একটা বিষয় কিন্তু রয়েছে।
অর্থাৎ এলিগোরিক্যাল বিষয় রয়েছে, এবং এলিগোরি টু রিভিল গুড অ্যান্ড ইভিল ইন সোসাইটি সেটাকেও ব্যাখ্যা করার বিষয় রয়েছে কোন ক্যারেক্টারের মাধ্যমে? জ্যাক অ্যান্ড রেলফের চরিত্রের মাধ্যমে। যাই হোক, এইভাবেই নাটকটার মধ্যে আভ্যন্তরীণ সিম্বলিক বিষয় তো রয়েছে, প্রতীকী বিষয় রয়েছে। এখানে যে ছেলেদের যে ক্যারেক্টারগুলো, এই ছেলেদের বিভিন্নভাবে তাদের ক্যারেক্টারের বা ক্যারেক্টারিস্টিকের মধ্য দিয়েই কিন্তু বোঝা যায়। যাই হোক, এখানে যে সিমনের মৃত্যু সেই বিষয়টাকেও সিম্বলিক বিষয় এখানে রয়েছে, পিজির মৃত্যুটা সে বিষয়ে রয়েছে। যাই হোক, এখানে এলিগোরিক্যাল একটা ব্যাপার তো রয়েছেই। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা মোরালিটির কথা পাবো, লিডারশিপের কথা পাবো, টেনশন রয়েছে বিটুইন সিভিলিটি অ্যান্ড কেওয়াস। বন্ধুরা, এই হলো আমাদের একটি আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল লর্ড অব দ্য ফ্লাইস, রিটেন বাই উইলিয়াম গোল্ডিং। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব ভালো থেকো।